পর্তুগালে চুক্তিভিত্তিক রেসিডেন্ট কার্ড এরকম একটা পোস্ট দিয়েছিলাম সতর্কীকরণ হিসেবে। আপনারা অনেকেই জানতে চেয়েছেন বিষয়টি কি, তো সে নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া স্কুল বর্ষ শুরু হচ্ছে, স্কুল বর্ষের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, একই সাথে সাথে 1143 যে কট্টর গ্রুপটি রয়েছে তাদের কিছু অ্যাক্টিভিটি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ 13ই আগস্টের পর্তুগাল টুডেতে। মূলত যে বিষয়টি কথা বলতে যাচ্ছিলাম, চুক্তিভিত্তিক দুটো বিষয়। সাধারণত চুক্তিভিত্তিক হিসেবে এখন আমরা যে বিষয়টি শুনতে পাচ্ছি, প্রথম বিষয় হচ্ছে যে যেটা আমাদের অনেকেরই খুব গুরুত্বপূর্ণ সমস্যা, যে আমাদের রেসিডেন্ট কার্ড আসছে না। তো দেখা যাচ্ছে যে এমন একটি গ্রুপ নির্দিষ্ট অঙ্কের বিনিময়ে 1000, 1500, 2000 ইউরোর বিনিময়ে তারা চুক্তিভিত্তিক রেসিডেন্ট কার্ড আনার বিষয়ে তারা পণ করছেন। কিছু মানুষ কিন্তু প্রতারিত হয়েছেন এই বিষয়টি করতে গিয়ে, কেননা তারা বিভিন্ন আইনজীবীর মাধ্যমে, বিশেষ করে বাংলাদেশি কিছু মানুষ রয়েছেন, আপনারা জানেন, সবাই জানি আমরা, কিন্তু তারপর না না দেখে না শুনে ভান করি যে এই বাংলাদেশি কিছু মানুষ রয়েছেন, তাদের সাথে কিছু আইনজীবী রয়েছেন, তারা এই চুক্তিভিত্তিক ভাবে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন এবং সর্বশান্ত হচ্ছি আমরা। অর্থাৎ আপনি কিছু অ্যামাউন্ট দিলে আপনার কার্ডটা এনে দিবে, যদিও আপনি জানছেন যে আপনার এসএস এর সমস্যা রয়েছে, বিভিন্ন সমস্যা রয়েছে, তারপরে তারা বলে যে আপনার কার্ডটা এনে দিবে। এমনকি কার্ড রিনিউর কার্ডও তারা চুক্তিভিত্তিক ভাবে এনে দেওয়ার কথা বলে, কিন্তু সফল কাম হয় না। অথবা তারা খোঁজ খবর নিয়ে যখন বুঝতে পারে যে আপনার কার্ডটা প্রস্তুত রয়েছে, তখন আপনার সাথে এই বিষয়ে আলাপ করে আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। তো সুতরাং কার্ড যদি আপনি রিনিউ করে থাকেন বা প্রথমবার আপনি বায়োমেট্রিক দিয়ে থাকেন, যদি কোনো কারণে আপনার কার্ড না আসে, কারোর সাথে যোগাযোগ না করে, কোনো বাঙালি ভাইয়ের সাথে যোগাযোগ না করে একজন পর্তুগিজ আইনজীবীর কাছে যাবেন। কেননা এই বাঙালি সিন্ডিকেট যারা রয়েছে, তারা আইনজীবী ভাড়া করে তারা আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিবে, আপনি সঠিক সেবা পাচ্ছেন না। এর উদাহরণ কিছু আমরা কিছুক্ষণ পরে দিচ্ছি। এবার চলে যাই অন্য আরেকটি চুক্তিভিত্তিক বিষয়, যেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যে খবরগুলো পাচ্ছি, অনেকেই যোগাযোগ করেছেন। আপনারা জানেন যে ক্ষমতার পালাবদল চলছে, যে কারণে আমরা আজকে পর্তুগাল টুডেতে আমার আসার আগ্রহ ছিল না, শুধু আপনাদের সেই চুক্তিভিত্তিক বিষয়ের জন্য আমি আসলাম। ক্ষমতার এই পালাবদলে অনেকেই যোগাযোগ করছেন, যারা ছায়া অবস্থায় রয়েছেন, যাদের ভিসা রয়েছে, এমন অনেকেই যোগাযোগ করেছেন বিভিন্ন দেশে, ইউরোপের বা আমেরিকার বিভিন্ন দেশে, যে চুক্তিভিত্তিক। তো আমাদের পর্তুগালে অনেকে যোগাযোগ করেছেন। আমি এরকম খবর পেয়েছি, আমার কাছ থেকে সত্যতা জানতে চেয়েছেন যে 20 লাখ, কারো কাছে 20 লাখ, কারো কাছে 25 লাখ, কারো কাছে 50 লাখ এরকম চেয়েছেন অর্থ, যে অর্থ দিয়ে তারা পর্তুগালে তাদেরকে নিয়মিত করে দিবেন। বুঝতেই পারছেন পর্তুগালে সেফ এন্ট্রি নেই। তারা হয়তো বা কোনো গায়েবী জাদু দিয়ে পর্তুগালের ডকুমেন্ট করে দিবেন। এমনকি আবারও সেই বিভিন্ন 2 নম্বরই পন্থা করতে গিয়ে এমনিতে আমরা সর্বশান্ত। বিশেষ করে আমরা অনেকগুলো আইনের ধারায় আমরা কিন্তু বলা যায় অনেক জটিল পরিস্থিতিতে আছি। স্টুডেন্টের যে কার্ড, আপনারা জানেন কি হয়েছে, এই এরকম কয়েকটা ইউনিভার্সিটি কিন্তু বাতিল হয়ে গেছে। আগে 1 বছরে একটা স্টুডেন্টের ভর্তি হলেই কিন্তু একটা রেজিস্ট্রেশন করা যেত, কিন্তু দালাল চক্রের এই অসাধু কাজের জন্য কিন্তু সেই প্রসেসটাই কিন্তু আমরা বন্ধ করে দিয়েছি। এমনকি আমাদের এই যে সেফ এন্ট্রি গ্রুপ, যেটা হচ্ছে যে সবাই বিদেশে বসে সেখান থেকে বা বাংলাদেশে বসে বিভিন্ন জায়গাতে পাসপোর্টের নাম্বার দিয়ে আপনারা মাত্র 300 ইউরো, 250 ইউরো দিয়ে সেফ এন্ট্রি করে ফেলেছেন। এখন আর তাদের কাগজ নাই, 2 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, কার্ড আসছে না বা এসআইএস এর জন্য ফিঙ্গার দিতে পারছেন না। বুঝতে পারছেন? এরাই কিন্তু দায়ী। এই যে যেটা বলছিলাম একটু আগে, যে এই আপনার এই বাঙালি যে কিছু গোষ্ঠী রয়েছে, এরাই কিন্তু এর জন্য দায়ী। এটা কিন্তু শুধু শুধু বাংলাদেশের যে শুধু রাজধানী লিসবনে নয়, পোর্তো থেকে শুরু করে বিভিন্ন এগ্রিকালচার অধ্যুষিত অঞ্চলে কিন্তু রয়েছে। একই নাম ভুয়া কোম্পানি থেকে হাজার হাজার কন্ট্রাক্ট, এমনকি একই বাসায় প্রায় হাজার হাজার জনতা। অনেকে বলেন সহযোগিতা হয়েছে, কিন্তু সহযোগিতা তো হয়েছেই, আমাদের জন্য হয়তো চিরতরে পর্তুগালের রাস্তাটা বন্ধ হচ্ছে। এর সাথে সাথে রয়েছে কিছু আমাদের কট্টর গ্রুপের যে কাজ, যারা আমরা বিভিন্ন এমন কিছু অ্যাক্টিভিটি করছি, যে অ্যাক্টিভিটির জন্য কিন্তু আমাদের পর্তুগালের সমাজেও আমাদেরকে মুখ দেখাতে অনেকটাই কষ্ট হচ্ছে, বা সামনের দিকে পরিস্থিতি আরো ভয়ানক হবে। যারা পর্তুগিজ কমিউনিটিতে একটু ইন্টিগ্রেট হয়েছেন, তারা বিষয়টা অবশ্যই স্বীকার করবেন এবং হয়তো আমাকে কমেন্টও জানাতে পারেন। যারা ইন্টিগ্রেট হয়েছেন তারা বিষয়টি উপলব্ধি করছেন। সুতরাং চুক্তিভিত্তিক বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন, আমার মনে হয় বাকি নেই। একটা হচ্ছে রেসিডেন্ট কার্ড এনে দেওয়া, আর একটা হচ্ছে যে বাংলাদেশ থেকে মুরগি ধরে চুক্তিভিত্তিক করা। এ দুটির কোনো ভিত্তি নেই। আমি আপনাকে বলছি, দুটোরই কোনো ভিত্তি নেই। যারা চুক্তিভিত্তিক নেয়, যদি কোনো কারণে আপনার ফাইলে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি আপনার এই জটিলতা থেকেই গেল।
আপনার একজন আইনজীবীর মাধ্যমে আপনি একজন আইনজীবী শরণাপন্ন হবেন, তবে কোনোভাবেই কোনো বাঙালি সংস্পর্শের আইনজীবী নয়। কারণ আপনি যা বলবেন আইনজীবীর সাথে সেটা ম্যানিপুলেট হয়ে যাবে। এমনকি অনেক আইনজীবী রয়েছেন যারা বাঙালির সংস্পর্শে এসে বুঝে গিয়েছেন যে আপনারা আর কোনো কিছু জানেন না, বোঝেন না, আপনারা যা ইচ্ছা আপনাকে যেভাবে ইচ্ছা সেভাবে জবাই করতে পারবে, যারা বাঙালির তত্ত্বাবধানে কাজ করেন। আমার অনেক শত্রু, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার আজকে সকালবেলায় ফেসবুকে আমি দীর্ঘ সময় অ্যাক্টিভ হতে পারিনি, কমেন্ট করতে পারিনি, যদিও পোস্ট দিতে পারছি, জানি না এই ভিডিও হয়তো আপলোড হলে আপনারা দেখবেন, ইউটিউবে তো হয়তো থাকবে, বাট ফেসবুকেরটা বলতে পারছি না। তবে হ্যাঁ, ফেসবুকে হয়তো আমি চেষ্টা করিনি ভিডিও আপলোড দেওয়ার, হয়তো ভিডিও আপলোড হতে পারে, দুঃখিত, সে প্রসঙ্গ নয়। তবে এরা কিন্তু সেটা চালিয়ে যাবে এবং আমিও বলছি আমিও কিন্তু চালিয়ে যাব। আমার এই কাজ কিন্তু সেই বিপ্লবের জন্যই। আজকে বাংলাদেশে বিপ্লব শুরু হয়েছে, আমি কিন্তু এই প্রবাসের বিপ্লব শুরু করেছি আরো আগে থেকেই, কারণ আমি জানি যদি এই আওয়াজ না থাকে, এই পরিস্থিতি না থাকে, তাহলে আমাদের বাংলাদেশিদের অবস্থা কি হবে। এক একজন কোটিপতি হয়েছেন, তাদের দেশের বাড়িতেও সেই বহুতল দালান গড়েছেন, পর্তুগালও নামি দামি গাড়িতে চড়েন বা বড় বড় অফিস বানিয়েছেন, এখানে বহুত অর্থের মালিক হয়েছেন। এই সবকিছুই কিন্তু আমাদের সকলের নজরে আছে, এমনকি পর্তুগিজ অথরিটির নজরে আছে। আমরা এমনভাবে কাজ করেছি, এমনভাবে করেছি যেটা হচ্ছে আমাদের কারো নজর এড়ানোর মতো নয়, এবং সেটার জন্যই কিন্তু আমরা একটা কলুষিত হিসেবে উপস্থাপিত হচ্ছি বেশ কিছুদিনের মধ্যেই। এবং যারা সিনিয়র রয়েছেন তারা এই বিষয়ে বলতে পারবেন, যারা বাংলাদেশ কমিটিতে আমার চেয়ে সিনিয়র রয়েছেন তারা হয়তো এই বিষয়ে আরো ভালো বলতে পারেন, আপনারা তাদেরকে কাছ থেকে জানতে পারেন। তবে যাই হোক, যে বিষয়টি বলছি, আপনারা যারা এই কাজগুলো করছেন, এই যে প্রবাসী ভাইদেরকে যে সর্বশান্ত করছেন, একদিকে তাদেরকে সেখানে রেখে বিভিন্ন দেশে রেখে এখানে সেফ এন্ট্রি করেছেন, একজন আইনজীবীর কাছে যাননি, তার পরিস্থিতি জানাননি, ডাইরেক্ট সেফ এন্ট্রি করে দিয়ে তার কাগজ হবে কি হবে না দরকার নাই, আপনার পেটটা বললেই হলো। যাই হোক, সে বিষয়ে ভিডিও অনেক লম্বা হবে, এইটা বলতে যাবো না। হয়তো এসআইএস নিয়ে আমি বলেছি, খুব শীঘ্রই এসআইএস নিয়ে একটা আলোচনা করব, হয়তো আপনাদের জন্য অনেকের জন্য সমাধান বয়ে আনবে। এদিকে যেটা আমরা বলছিলাম স্কুলে ভর্তির ক্ষেত্রে দুটো বিষয় আপনারা বলেছিলাম, এর আগে আমি শেয়ার করেছিলাম যে আপনারা যে ভাউচারগুলো যে ডাউনলোড করবেন কিভাবে, এরকম একটা সংক্রান্ত একটা ভিডিও রয়েছে আমার ফেসবুক পেজে এবং F5 চ্যানেলের মধ্যে আপনি এই ভিডিওটা পাবেন। শিশুদের সেখানে অল্প কিছু ভিডিও রয়েছে, আপনার পরিবারের জন্য আপনি দেখতে পারেন সেই চ্যানেলটি, ভিডিওগুলো সাজানো রয়েছে। শিক্ষাক্ষেত্রের প্লেলিস্ট যে পর্তুগালের যে শিক্ষা ব্যবস্থা, সেখানে হয়তো আপনি সেই ভিডিওটি পাবেন। কিভাবে বই ডাউনলোড করবেন, ভাউচার ডাউনলোড করবেন, তা দিয়ে আপনি যে বুকশপ রয়েছে সেখানে ভাউচারকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তারপর হয়তো 7 দিন 10 দিনের মধ্যে আপনার ঠিকানায় বা আপনাকে যে বই সংগ্রহ করতে হবে। আর এদিকে স্কুলের জন্য আপনারা ইতিমধ্যে অনেকে ইমেল পেয়েছেন, যে স্কুলের মিউনিসিপ্যালিটি থেকে একটা ইমেল এসে, বিশেষ করে আমিও পেয়েছি মিউনিসিপ্যালিটি থেকে, লিসবন ইউনিভার্সিটি থেকে, যে আমার সন্তানের যে সিগা অ্যাপ, একটি অ্যাপ রয়েছে, সেখানে গিয়ে আপনার লগ ইন করতে হবে, আপনার ইনফরমেশন দিতে হবে, আপনার বাচ্চা যে স্কুলে খাবে তার জন্য আপনাকে ডেলি শিডিউলে আপনাকে এই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, মার্কার করতে হবে, দিনগুলো সিলেক্ট করতে হবে। তো সেই বিষয়টি সলভ করে নেবেন। স্কুল থেকে না বুঝলে স্কুলে যে যোগাযোগ করবেন, সেন্ট্রাল যে স্কুল আছে সেখানে গিয়ে যোগাযোগ করলে নিশ্চিতভাবে আপনারা বিষয়টি সমাধান করতে পারবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ, আপনি যদি এই বিষয়টি এখন সমাধান না করেন, তাহলে কিন্তু আপনার প্রত্যেক সন্তানের জন্য কম করে হলেও প্রতি মাসে আপনাকে একটি সন্তানের জন্য প্রায় 60 থেকে 90 ইউরো আপনাকে প্রদান করতে হবে প্রতি মাসে, যদি আপনি এই বিষয়টি সমাধান না করেন, এবং আপনার স্কালাও যদি কম থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু সেই ছাড়টা পাবেন না। অর্থাৎ সন্তান প্রতি আপনাকে সরকারি স্কুলের জন্য আপনাকে 60 থেকে 90 ইউরো দিতে হবে তাদের খাবার বাবদ। যদি আপনি বাসা থেকে খাবার দিয়ে দেন সেক্ষেত্রে সমস্যা নেই, তবে এটা শিশুদের জন্য অনেকটাই স্বাস্থ্যগত সমস্যা যে আপনার বাসা থেকে খাবার নিয়ে যাওয়া। তাছাড়া আপনারা জানেন যে 1143 একটি গ্রুপ রয়েছে, একটি কট্টর একটি গ্রুপ, আমি নামটা নিলাম না। সেই গ্রুপটি প্রতিনিয়তই প্রপাগান্ডা ছড়াচ্ছে, যদিও নিউ ইয়র্ক টাইমস সেই গ্রুপটির একটি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে প্রপাগান্ডা ছড়ানোর জন্য। পর্তুগিজ মিডিয়াও তাদের বিপক্ষে রয়েছে, তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড রয়েছে সেই বিষয়গুলো তারা গতকালকে উপস্থাপন করেছে, আজও উপস্থাপন করেছে। এমনকি তারা বলা যায় যে এই গ্রুপটি, এই কট্টর গ্রুপটি যে তারা নব্য নাচি বলা হয় এদেরকে, এরা যেই প্রপাগান্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে কিন্তু পর্তুগিজ মিডিয়াও সোচ্চার রয়েছে, পর্তুগিজরাও সোচ্চার রয়েছে। তো আমাদের যেটা আমরা যারা মুসলিম ভাই রয়েছে, বাংলাদেশি রয়েছে, আমাদের একটা সজাগ দৃষ্টি রাখতে হবে, পর্তুগিজদের উপর আমাদের একটু সহায় হতে হবে, তাদেরকে সহযোগী মনোভাব দেখাতে হবে, তাদের সাথে বুঝাতে হবে যে আমরা এখানে সুন্দরভাবে বসবাস করছি তাদের কমিউনিটির অংশ হিসেবে, তাহলে হয়তো আমাদের জন্য অনেকটাই স্বাভাবিক হবে। আমার ভিডিওটি আসলে সবাইকে সহযোগিতা করার জন্য, প্রথম এই এই বিভিন্ন অভিবাসন বিষয়, চুক্তিভিত্তিক বিষয় আমি অনেক কিছু বলেছি, আমি কাউকে কষ্ট দিতে চাইনি, কিন্তু
অনেক মানুষ কষ্টে রয়েছে এই সমস্যার কারণে এবং তাদের কষ্ট প্রতিনিয়তই বাড়ছে। সেই কারণেই এই বিষয়টি আপনার সঙ্গে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।